হসপিটাল থেকে বাড়িতে ফিরেই মৌলিকে ঠাসিয়ে চড় মারলো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ঈশানী তো সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, সাথী ঈশানীর পাশে বসে রয়েছে। শ্যামলী তখনই গরম দুধ নিয়ে এসে ঈশানীকে বলছে যে এটা খেয়ে নাও, এটা খেয়ে নিলে দেখবে শরীরটা ভালো লাগবে। ঈশানী তখন জানাচ্ছে যে আমি কি বাচ্চা নাকি যে আমি গরম দুধ খেতে যাব, আমি তো আর তানিয়া নই। এবার তো সেখানে পিনাকি এসে মজা করছে, বলছে তুমি হয়তো তানিয়া নাও কিন্তু তানিয়ার থেকে আরো অনেকটা ছোট। সাথী তো এবার ঈশানীকে বকাঝকা করছে, বলছে যে অনেক হয়েছে কিন্তু এবার এই দুধটা খেয়ে নাও। শ্যামলী তখন ঈশানীকে বলছে যে হ্যাঁ আপনি দুধটা খেয়ে নিন, নইলে যে আপনি আবার কখন কি হয়ে যায়, আপনার তো সেই কেশে ফেসে একাকার অবস্থায়, কখন আপনি মরে যাচ্ছেন আবার কখন হঠাৎ করে বেঁচে উঠছেন, বোঝা বড় দায়। সাথী তো এবার রেগে গেছে শ্যামলীর ওপর, শ্যামলীকে বলছে যে সব আপনি কি বলছেন দিদি, চুপ করুন না। ঠিক তখনই তো সেখানে তানিয়া চলে আসে। তানিয়া এসেই ওদের সঙ্গে এবার গল্প করছিল। এবার সেখানে অনিরুদ্ধ আর বাণীও এসেছে। বাণী আসতেই তানিয়াকে দেখে বলছে যে মাম্মাম। তানিয়া তো সঙ্গে সঙ্গে ছুটে গেছে, বাণীকে গিয়ে জড়িয়ে ধরেছে। অনিরুদ্ধ তো এদিকে ঈশানী আর পিনাকির কাছে গিয়ে বলছে যে সমস্ত লিগালিভাবে ছাড়া পেয়েছে, বাণীকে কোর্ট মুক্তি করে দিয়েছে। বাণী তো এবার দেখা যাচ্ছে ঈশানীর কাছে গেছে, ঈশানীর সামনে গিয়ে মনটা খারাপ করে বলছে যে মা, কোর্ট আমাকে নির্দোষ প্রমাণিত করেছে, আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর তুমি যতক্ষণ না আমাকে বলছো যে আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ, ততক্ষণ আমার কোনো শান্তি নেই। আমাকে যত বড়ই কোর্টই বলুক না কেন যে আমি নির্দোষ, আমি কিন্তু নিজেকে নির্দোষ বলে মানতে পারবো না মা। অনিরুদ্ধ তো এবার বাণীকে বোঝাচ্ছে, বলছে বাণী তুমি একদম চিন্তা করো না, আমরা সকলে জানি আর মাসিমণিও জানে যে আজকে মাসিমণিকে আমরা যে ফিরে পেয়েছি সেটা সম্পূর্ণ তোমার জন্য। ঈশানী তখন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ একদম ঠিক তাই, বাণী আর অনিরুদ্ধ যদি ঠিক সময় মতো না পৌঁছাতো তাহলে তো আমি আজকে বেঁচেই ফিরতে পারতাম না। আমি সকলকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি বেঁচে আছি, আমি মরিনি, কিন্তু ওষুধের রিয়াকশানে যে এমন হয়েছিল যে আমার শরীর পুরো অসাড় মেরে গেছিল, আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারিনি। আর সত্যিই তো বাণী যদি ঠিক সময় মতো না পৌঁছাতো তাহলে তো আমি সত্যিই বাঁচতাম না। আর ডাক্তারও তো স্বীকার করেছে যে বাণীর ইঞ্জেকশনের জন্যই আমি আজকে বেঁচে গেছি। এবার তো বাণী আর ঈশানী দুজনে কাঁদতে কাঁদতে দুজনকে জড়িয়ে ধরেছে। অনিরুদ্ধ তো এবার সকলকে বলছে তবে একটা জিনিস এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি, এটা হচ্ছে মাসিমণির রিপোর্ট। এই মাসিমণির রিপোর্টটা একবার সকলে পড়ে দেখো। বাণী তখন রিপোর্টটা হাতে করে নিয়ে বলছে যে এই রিপোর্টে লেখা আছে মায়ের শরীরে নাকি বিষক্রিয়া হয়েছিল, কিন্তু সেই বিষটা এলো কোথা থেকে? কথাটা শুনেই তো এবার সকলে চমকে গেছে। বাণী তো এবার সোজাসুজি মৌলিকে ডেকে আনছে, মৌলির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসেছে, এনেই বলছে যে মায়ের শরীরে বিষটা কোথা থেকে এলো। আর এই উত্তরটা আজকে মৌলিই দেবে। আর তুমি শোনো, তুমি না মাকে শেষ ওষুধটা তুমিই খাইয়েছিলে, আর সেই ওষুধটা খাওয়ার পর থেকেই মায়ের শরীরটা এতটা খারাপ হয়। মৌলি এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে ডাক্তার আমাকে যেই ওষুধটা খাওয়াতে বলেছিল সেই ওষুধটাই তো আমি খাইয়েছিলাম, আমি কি করে বুঝবো যে মায়ের এত বাড়াবাড়ি হয়ে যাবে। ঈশানী তখন বাণীকে বলছে বাণী থাক না, আজকে আর নয়। পিনাকি তখন সরাসরি ঈশানীকে বলছে যে না না ঈশানী, আজকে কিচ্ছু থাকবে না, আজকে সমস্ত সত্যিটা জানা আমাদের দরকার। ঈশানী তখন চিৎকার করে বলছে যে তার মানে তুমি কি ভাবতে চাইছো যে আমাদের নিজের মেয়ে তার মাকে মারার চেষ্টা করতে পারে? পিনাকি তো এবার মনে মনে সন্দেহ করছে, মনে মনে বলছে যে যেদিনকে আমার গুলিটা লেগেছিল সেদিন কিন্তু গুলিটা জানলার দিক দিয়ে এসেছিল, এটার বিষয় আমি এখনো কিছু বলিনি। আর যেদিনকে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকে ওই স্পটে ওই জায়গাতেই আমি মৌলিকে দেখেছিলাম। পিনাকি তো এবার ঈশানীর কাছে গেছে, ঈশানীকে গিয়ে বলছে যে আমি বিশ্বাস করতে চাই না ঈশানী, আর আমি মানতেও চাই না যে আমাদের মেয়ে এরকম একটা কাণ্ড করতে পারে, কিন্তু এমন সব ঘটনা ঘটছে না যে নিজেকে আর চুপ করিয়ে রাখতে পারছি না। এদিকে তো বাণী এই মৌলির ওপর এই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে, বলছে যে বলো তুমি কি মাকে ওষুধ দিয়েছিলে। মৌলি তো সঙ্গে সঙ্গে এবার ভয়ে ছুটে ঈশানীর কাছে গেছে, ঈশানীর কাছে গিয়ে নাটক করা শুরু করে দিয়েছে, বলছে ওমা তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনো খারাপ ওষুধ খাওয়াইনি, ডাক্তার আমাকে যেই ওষুধটা খাওয়াতে বলেছিল সেই ওষুধটাই আমি তোমাকে খাইয়েছিলাম। আচ্ছা তুমিই বলো তো আমি কি তোমাদের বা ড্যাডির কোনো ক্ষতি করতে পারি? আরে এই বাণী বাণী সব সময় সব কিছুতে আমাকে ফাঁসানোর চেষ্টা করে, আমি সত্যি কিচ্ছু করিনি মম, তুমি আমার দিকে তাকাও না। ঈশানী তো মৌলির দিকে তাকাচ্ছে না। মৌলি এবার নাটক করে করে ঈশানীকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে মৌলি তো খুব জোরে জোরে কাশি হচ্ছে। ওই মৌলি এবার মুখটা হাতে দিতেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে হাতে রক্ত ভর্তি হয়ে লেগে গেছে। সকলে তো এবার অবাক, মৌলিকে একটা সোফাতে বসিয়েছে। অনিরুদ্ধ তো এবার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জল নিয়ে এসেছে। ঈশানীও তো এবার পাগলের মতন করছে, বলছে মৌলি তোর কি হয়েছে, তুই একটু জল খা মা, তুই জল খা। এদিকে মৌলি তো দেখা যাচ্ছে যে অজ্ঞানের মতন হয়ে পড়ে আছে। এবার কাহিনী আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে, যেখানে মৌলি আর নয়নতারা তো খুব চিন্তা করছিল।
মৌলি তো বারবার করে চিন্তা করছে আর নয়নতারাকে বলছে যে ও গ্র্যান্ড মমি, আমি তো এবার ধরা পড়ে যাব, ওই বাণী আর অনিরুদ্ধ মিলে যদি আমাকে এবার ফাঁসিয়ে দেয়। নয়নতারা তখন মৌলিকে বলছে যে হ্যাঁ, বাণী আর অনিরুদ্ধ যদি একবার জানতে পারে যে তুমি বিষটা মিশিয়েছিলে তাহলে কিন্তু তুমি পুরো শেষ, তোমাকে এই বাড়ি থেকেও বের করে দেওয়া হবে। মৌলি তো এবার কথাটা শুনেই পুরো ঘাবড়ে গেছে, বলছে যে তাহলে গ্র্যান্ড মামি কি করবো এখন। নয়নতারা তখন এবার একটা বিষের ডাব্বা বের করে মৌলির হাতে ধরিয়ে দেয়, বলছে যে এই বিষটা তুমি খাবে। মৌলি তো এবার অবাক, বলছে বিষ? বিষ খেলে তো আমি মরে যাবো, তুমি আমাকে আমাকে মেরে ফেলতে চাও? নয়নতারা তখন জানাচ্ছে যে না, আমি তোমাকে মারতে চাই না, আমি তোমাকে বাঁচাতে চাই। তুমি যদি এই বিষটা খেয়ে নাও তাহলে লোকে ভাববে যে তুমি ঈশানীকে মারতে চাওনি, উল্টে তো তুমি নিজেই এই বিষের প্রতিক্রিয়ার শিকার। তাই বলছি এই নয়নতারা রায়কে না জানিয়ে আর কোনো নিজে থেকে চাল চালতে যেও না, ঠিক আছে কেমন? এই নয়নতারা রায় না অনেক দিনের পুরাতন খেলোয়াড়, ভুলেও আমাকে না জানিয়ে আর কোনো কাজ করতে যেও না। আর আমি যা কিছু করছি সমস্ত কিছু কিন্তু আমার নাতির ভবিষ্যতের কথা ভেবে। তাই বলছি এখন থেকে আমি যা যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবে। তাহলে এখন এই বিষটা খেয়ে নাও। মৌলি তো এবার নয়নতারার কথা শুনে নিয়েছে। কাহিনী তো এবার বর্তমানে দেখানো হচ্ছে, যেখানে মৌলি শুয়ে শুয়ে মনে মনে বলছে যে এত সহজে তোমার কাছে ফেসে যাবে না বানি মৌলি। গ্র্যান্ড মমির প্ল্যান অনুযায়ী আমরা এমন সিক্সার মেরেছি যে তুমি কল্পনাও করতে পারবে না বানি। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, সকলে মিলে তো মৌলিকে হসপিটালে ভর্তি করিয়েছে। বাইরে বসে বসে তো ঈশানী খুব চিন্তা করছে, বলছে মেয়েটা এতক্ষণ ভেতরে গেল, কি অবস্থা আছে কিছুই তো জানি না। পানি তখন ঈশানীকে বলছে যে মা তুমি একটু ধৈর্য ধরো, এখন তো ডাক্তাররা ভেতরে কাজ করছে, এখন যদি তুমি যাও তাহলে তো ওদের অসুবিধা হবে। ঈশানী তো এবার খুব ঘাবড়ে পড়েছে, বলছে যে আমার মেয়েটার এমন অবস্থা, আমার বুকটা কেমন ধরপড় করছে, আমার মেয়েটার আবার কিছু হয়ে যাবে না তো? এবার তো সেখানে একজন নার্স বাইরে এসেছে। অনিরুদ্ধ তখন নার্সকে জিজ্ঞাসা করছে যে সিস্টার, এখন মৌলির এরকমভাবে রক্ত ফক্ত বেরোলো কেন, সেটা কি একটু বলা যাবে? নার্স তখন সরাসরি জানাচ্ছে যে এখনও রিপোর্ট ফিপোর্টগুলো সব আসুক, তারপরেই ডাক্তারবাবু বলতে পারবেন। ঈশানী তো এবার নার্সকে রিকোয়েস্ট করছে, বলছে সিস্টার আমি ওই মৌলির পেশেন্টের মা, আমাকে প্লিজ একবার ভেতরে গিয়ে দেখে আসতে দিন। নার্সটা তখন সরাসরি জানাচ্ছে যে প্লিজ ম্যাডাম, এখন আপনাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এদিকে বাণীর তো একটু সন্দেহ হচ্ছে। বাণী অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি কি হলো বলুন তো। অনিরুদ্ধ তখন জানাচ্ছে যে কিছুই তো বুঝতে পারছি না, এখন কেউ যদি কিছু না বলে বুঝবো কি করে বলো তো? তবে বাণী, যেটা হয়েছে আর যেটা আমরা ভাবছি সেটার মধ্যে তো একটা একেবারে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো হসপিটালের বেডে ভর্তি আছে, ওর তো খুব কষ্ট হচ্ছে। ডাক্তার তো ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। মৌলি এদিকে মনে মনে বলছে যে কেন যে গ্র্যান্ডমমির কথাটা শুনতে গেলাম, এখন তো আমি দেখতে পাচ্ছি বিশাল কষ্ট হচ্ছে আর উনি দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হসপিটালে একবারও আমাকে দেখতে পর্যন্ত এলো না। ডাক্তারবাবু তখন মৌলিকে বলছে যে আপনি এখন আউট অফ ডেঞ্জার, আপনার শরীর থেকে সমস্ত বিষ বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার শরীরে এতটা বিষ গেল কি করে? মৌলি তো এবার অস্থির হয়ে পড়ছে। মৌলি মনে মনে বলছে যে আমি কেন বুঝতে পারি না যে বারবার আমার সঙ্গেই কেন এসব হয়। আমি যতবার ওই বাণী আর অনিরুদ্ধর ক্ষতি করতে চাই কোনোবারই ক্ষতি করতে পারি না, এবারও ওরা বেঁচে গেল, উল্টে নিজেরই এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মৌলির কি এই প্ল্যানটা সত্যি সত্যি কাজে দেবে, নাকি বাণী আর অনিরুদ্ধ সেই প্ল্যানটাও ধরে ফেলবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।